ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিয়ে অন্যরা আসতে থাকুক। আমাদের কম্পাঙ্ক আর পর্যায়কাল পড়ে আসার কথা ছিল। কে কে পড়ছে কম্পাঙ্ক আর পর্যায়কালের সংজ্ঞা? কৌণিক গতির ক্ষেত্রে কম্পাঙ্ক পর্যায়কাল খুব ইম্পর্টেন্ট। আর কৌণিক গতিটা কিন্তু সব মিলিয়ে আমাদের 21টা অধ্যায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকগুলো অধ্যায়েই কৌণিক গতিটা কাজে লাগবে। কম্পাঙ্ক পড়া ছিল আর ছিল পর্যায়কাল। কে কে পড়েছো বলে ফেলো, কম্পাঙ্ক কাকে বলে, পর্যায়কাল কাকে বলে? বলবো? হ্যাঁ বলো, যে পড়ছো বলো। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। পর্যায়কাল? যে সময়ে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে পর্যায়কাল বলে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওকে। কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। প্রতি সেকেন্ডে সম্পন্ন পূর্ণ স্পন্দন। তো একে আমরা এফ দিয়ে প্রকাশ করি। সাধারণত কোন স্যারের বইতে এফ দিয়ে প্রকাশ করছে, কিছু বইতে কিন্তু এন দিয়ে প্রকাশ করা হয়েছে, স্মল এন। মনে রাখতে হবে। হ্যাঁ, এর একক হচ্ছে হার্টজ। একক হচ্ছে হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ, তোমরা পড়েছো এটা। কম্পাঙ্ক মানে হচ্ছে যে এই পূর্ণ বৃত্তপথ, এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো কোন একটা কণা, পুরা পথ ঘুরে আসলো, এভাবে প্রতি সেকেন্ডে কতবার ঘুরে আসলো। এরকম হতে পারে একবার ঘুরে আসছে, তাহলে তখন আমরা বলবো 1 হার্টজ। প্রতি সেকেন্ডে যদি একবার ঘুরে আসে তাহলে বলবো 1 হার্টজ। যদি 100 বার ঘুরে আসে তাহলে বলবো 100 হার্টজ। একের চাইতে বেশি হবে এমন কথা নাই। প্রতি সেকেন্ডে পুরোটা নাও ঘুরতে পারে, মনে করো 2 সেকেন্ড লাগে পুরোটা ঘুরে আসতে, তাহলে তখন হাফ হার্টজ, অর্ধেক হার্টজ হতে পারে। ওকে, এবার পর্যায়কাল হচ্ছে, পর্যায়কালের সংখ্যাটা যে পূর্ণ স্পন্দন, এই এ থেকে শুরু করে ঘুরে পুরাটা পথ ঘুরে আবার এতে আসতে কত সময় লাগে একটি স্পন্দন সম্পন্ন করতে। প্রতিটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, প্রতিটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, সম্পন্ন করতে যে সময় লাগে। তাহলে পর্যায়কাল হচ্ছে একটা সময়, তাই না? যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। একে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, সাধারণ সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু এটা একটা সময়, তাহলে সময়ের একক অবশ্যই সেকেন্ড। ওকে, এসআই একক সেকেন্ড। ঘন্টা হতে পারে, মিনিট হতে পারে, সেটা আলাদা বিষয়। দিন হতে পারে, বছর হতে পারে, সেটা আলাদা বিষয়। এবার আমরা আবার কৌণিক বেগ গতদিনকে পড়ছিলাম, একটু মনে করার চেষ্টা করি। কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করছিলাম। ওমেগা পাইছিলাম আমরা 2π/t। ওমেগা ইকুয়াল 2π/t। তার মানে হচ্ছে আমরা এটা বলতে চাচ্ছিলাম যে যদি টি সময়ে 2π দূরত্ব অতিক্রম করে, কৌণিক দূরত্ব অতিক্রম করে, এত রেডিয়ান দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব একটু বেগ, তাই না? এখানে যেহেতু কৌণিক দূরত্ব, এই জন্য এটা কৌণিক বেগ। এইভাবে আমরা কৌণিক বেগের সমীকরণটা পেয়েছিলাম। এখন কৌণিক বেগের একক পেয়েছিলাম রেডিয়ান পার সেকেন্ড, সরি রেডিয়ান পার সেকেন্ড। ওকে,
আমরা আমাদের ডাটাগুলো একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে। আচ্ছা, এফ আর টি এর মধ্যে একটা সম্পর্ক আমরা ছোটকাল থেকে শিখে আসছি, এফ ইকুয়াল 1/t বা টি ইকুয়াল 1/f। একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। তো আমরা যখন 9-10 পড়তাম তখন কোনো ডাটা যদি এভাবে দেওয়া থাকতো যে 72 কিলোমিটার পার আওয়ার, এভাবে যদি দেওয়া থাকতো, এটাকে আমরা কি করতাম, মিটার পার সেকেন্ডে নিতাম। তো এর জন্য কি করতে হতো, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে মিটার করে ফেলতাম, আর আওয়ারকে কি করতাম 3600 দিয়ে ভাগ করে সেকেন্ডে নিয়ে নিতাম। তারপর কাটাকাটি, 0 কাটাকাটি, 36 দুগুণে 72 সমান 20 মিটার পার সেকেন্ড। এটা করতাম, কেন করতাম, মৌলিক এককে নিয়ে যেতাম বা এসআই এককে নিয়ে যেতাম আমাদের সুবিধার জন্য। তো এইখানেও আমাদের এরকম হিসাব করতে হবে আর কি। আমাদের দেয়া থাকবে কৌণিক বেগের ক্ষেত্রে, আমাদের দেয়া থাকবে আগের দিনে বলছিলাম আমি, আজকে একটু ডিটেলসে বলি। দেয়া থাকতে পারে আরপিএস, 1 আরপিএস এর মানে হচ্ছে 1 রিভলিউশন পার সেকেন্ড, মানে পুরাটা ঘুরে আসতে কোন একটা বস্তু এর 1 সেকেন্ড সময় লাগে। এই বিন্দু থেকে শুরু করবে ঘুরে পুরোটা, এদিক থেকে ঘুরে পুরোটা ঘুরে আসবে, 1 সেকেন্ডের মাত্র সময় লাগবে। তাহলে এটাকে আমরা রেডিয়ানে যদি প্রকাশ করি তাহলে কি করব, যেহেতু 2 পাই দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে, তাহলে 1 দূরত্ব অতিক্রম করে, আচ্ছা 1 রেডিয়ানের জন্য আমরা হিসাব করবো না, 1 সেকেন্ডের জন্য হিসাব করবো। তাহলে 1 সেকেন্ডটা এই পাশে রাখতে হবে। 1 সেকেন্ডে 2 পাই দূরত্ব অতিক্রম করে আবার 1 সেকেন্ডে হিসাব করার দরকার পড়তেছে না, তাহলে 2 পাই বাই 1, এটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আমাদের সবসময় আরপিএস এ দেওয়া থাকবে না, তো তখন আমাদের হিসাবটা করে বের করতে হবে। যদি আমাদের দেওয়া থাকে 1 আরপিএম, তাহলে কি করব, আরপিএম, এই এম এর মানে হচ্ছে মিনিট, মানে হচ্ছে আমার এই পুরা বৃত্তটা ঘুরে আসতে 1 মিনিট সময় লাগাবে সে। আমাদের সেকেন্ডের কাটা কি করে, পুরাটা ঘুরে আসতে সে 1 মিনিট সময় লাগায় দেয়। তাহলে আমাদের ঘড়ির সেকেন্ডের কাটা কৌণিক বেগ কত যদি বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো, যে সে 60 সেকেন্ডে বা 1 মিনিটে 60 সেকেন্ডে অতিক্রম করে 2 পাই রেডিয়ান দূরত্ব, তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 2 পাই বাই 60। তাহলে আমরা যদি কেটে দেই 1/30, রেজাল্ট হবে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার যে মিনিটের কাঁটাটা আছে তার কৌণিক বেগ। এখন যদি আমাদেরকে, আচ্ছা এটা কি মিনিটের কাঁটার কৌণিক বেগ নাকি সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে ঘুরে আসে, তাহলে এটা সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, তাহলে এটা হচ্ছে সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ। এবার যদি আমরা মিনিটের কাঁটারটা বের করতে চাই তাহলে কি করব, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ। এবার আমরা মিনিটের কাঁটার কৌণিক বেগ বের করতে চাই। তো মিনিটের কাঁটার ক্ষেত্রে আসলে আমাদের এরকম দেওয়া থাকবে যে আর1 আরপিএইচ, আরপিএইচ সে 1 ঘন্টায় মিনিটের কাঁটা, আমাদের ঘড়িতে এখান থেকে শুরু করে 1 ঘন্টা লাগে মিনিটের কাঁটাটা পুরাটা ঘুরে আসতে, 2 পাই ঘুরে আসতে তার 1 ঘন্টা সময় লাগে। তো তাহলে কি 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা বা 1 ঘন্টাকে আমরা 60 × 60 সেকেন্ড এরকম প্রকাশ করতে পারি। 60 × 60 সেকেন্ডে ঘুরে আসে 2 পাই দূরত্ব বা 2 পাই রেডিয়ান ঘুরে আসে। তাহলে 1 সেকেন্ডে বের করতে হবে আমাদেরকে, না হলে বেগ বের করা যাবে না। 1 সেকেন্ডের জন্য যদি বের করি তাহলে কত হবে, 2 পাই ডিভাইডেড বাই 60 × 60। এটাকে যদি হিসাবটা শেষ করি তাহলে দেখা যাবে পাই বাই 3 × 6 = 1800 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটার কৌণিক বেগ।
তোমাদের জন্য HW হচ্ছে ঘন্টার কাঁটার কৌণিক বেগ বের করবা। ঘন্টার কাঁটার কৌণিক বেগ। ওইখানে একটু হিসাব অন্যরকম হবে, খেয়াল করে হিসাবটা করবা। ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? ওইখানে কিন্তু 12 ঘন্টা, হ্যাঁ 12 ঘন্টায় পুরোটা ঘুরে আসবে। এটা একটু মনে রাখবা, মনে রেখে হিসাবটা করবো। ওকে, এবার আমরা কৌণিক বেগ হিসাব করা শিখে গেলাম। কৌণিক ত্বরণ যদি হিসাব করতে চাই তাহলে আমাদের সমীকরণ ছিল হচ্ছে আলফা ইকুয়াল এ আর। এইটা জানার জন্য আমাদের রৈখিক ত্বরণ জানা থাকতে হবে আর বৃত্তপথের ব্যাসার্ধ জানা থাকতে হবে। তো এইভাবে বের করতে পারি। আরো কিছু সমীকরণ আছে আমাদের, সেই সমীকরণগুলো ব্যবহার করেও আমরা কৌণিক ত্বরণ বের করতে পারি। এর জন্য আমাদের আগের সমীকরণগুলো একটু হেল্প নিতে হবে। 4টা সমীকরণ মাত্র শিখে ফেলবো। তা আমরা রৈখিকের ক্ষেত্রে এই সমীকরণগুলি শিখেছি, আর কৌণিকের ক্ষেত্রে এই সমীকরণগুলো হবে। সরাসরি লিখে ফেলবো আমরা। রৈখিকের ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো শিখছিলাম, ভি ইকুয়াল ভি নট প্লাস মাইনাস এটি, আবার এরকম শিখেছিলাম এস ইকুয়াল ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার এটা শিখছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার, আচ্ছা প্লাস মাইনাস দিয়ে দিই, মন্দনের জন্য দিয়ে দিই 2as, আবার এস এর আরেকটা সমীকরণ শিখছিলাম ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সমীকরণগুলো কৌণিকের ক্ষেত্রে সামান্য একটু চেঞ্জ। সামান্য একটু চেঞ্জ বলতে আমরা জানি এই ভিটা হচ্ছে শেষ বেগ আর এই ভিটা হচ্ছে আদি বেগ। আমাদের কৌণিকের ক্ষেত্রে আদি কৌণিক বেগ আর আদি শেষ কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ বসাই দিলে হবে। শেষ কৌণিক বেগ যদি ওমেগা দিয়ে প্রকাশ করি আর আদি কৌণিক বেগ যদি ওমেগা নট দিয়ে প্রকাশ করি তাহলে হয়ে যায়। আর ত্বরণকে তো আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এই শেষ, টি এর কোনো পরিবর্তন নাই। কৌণিক বেগের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারি। আবার সরণের ক্ষেত্রে কৌণিক সরণ হচ্ছে থেটা, আমরা জানি। তো বাম পাশটা থেটা, ডান পাশটা ভি নটটা হবে এখানে ওমেগা নট, টি এর কোনো পরিবর্তন নাই, প্লাস মাইনাস হাফ আলফা, এ হয়ে যাবে আলফা, হাফ এ টি স্কোয়ার, হাফ আলফা টি স্কোয়ার। তো এখানেও কি হবে ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা এস, আচ্ছা এস হয়ে যাবে এখানে থেটা, তাই না? ওকে, তো এইখানে এসটা কি হবে থেটা, তাহলে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো কৌণিক বেগ আর রৈখিক বেগের সমীকরণগুলোর মধ্যে এই তফাৎ, আর কোনো তফাৎ নাই। তো এই সমীকরণগুলো দিয়ে আমরা খুব সহজেই কৌণিক ত্বরণ, কৌণিক বেগ বের করে ফেলতে পারি বা কৌণিক সরণ বের করে ফেলতে পারি। আমরা এটা দেখবো কিছুক্ষণের মধ্যে। একটা প্রশ্ন সলভ করি তাহলে তোমরা বুঝে যাবে। কিছুক্ষণ আগে আরপিএম সলভ করছিলাম, কার মনে আছে এখন বুঝে যাবে। একটা প্রশ্ন এরকম তোমাদের বইতে মনে হয় দেয়া আছে 3.38 এ দেয়া আছে, আমি একটু করি। 3.38 এ দেয়া আছে, ওইখানে যে কাজটা করছে একটু সমস্যা হয়েছে হিসাবে। তোমরা এরকম করে পারবা না, আমি যেভাবে করে দিচ্ছি এরকম করে পুরোপুরি লেখার চেষ্টা করবো, না হলে রেজাল্ট একটু ছোট হয়ে যায়। ওকে, তাহলে খেয়াল করে দেখো, প্রশ্নটা হচ্ছে যদি কোনো একটা বস্তু 500 আরপিএম 500 আরপিএম মানে মিনিটে 500 বার ঘুরতেছে। মনে করো তোমার ফ্যানটা, মাথার উপরে ফ্যানটা 500 বার ঘুরতেছে মিনিটে। তো এখন সুইচ অফ করে দিলা, সুইচ অফ করে দিলা, এবার কি হবে, থেমে যাবে। সমবেগে ঘুরতেছিল, সমকৌণিক বেগে ঘুরতেছিল, অফ করে দিলা, অফ করে দিলা, থেমে যাবে। তো থামতে যদি 2 মিনিট সময় লাগে, 2 মিনিট তোমাদের বইতে এভাবে দেয়া আছে, 2 মিনিট যদি সময় লাগে, তাহলে এই যে থামলো, থামার জন্য কৌণিক মন্দনের পরিমাণ কত, আর এটা থামার আগে কতবার ঘুরবে। প্রশ্নটা একটু খেয়াল করো। আমাদের দেয়া আছে 500 আরপিএম এ একটা ফ্যান ঘুরতেছে, আমরা সুইচটা অফ করে দিলাম,
তাহলে থামা শুরু করবে। আমরা খেয়াল করে দেখলাম যে 2 মিনিট সময়ে ফ্যানটা থেমে গেল। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে এই ফ্যানটা থামলো যে ফ্যানের কৌণিক মন্দন কত, আর থামার আগে এটা কতবার ঘুরে তারপরে থামছে। আমাদের এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডাটাগুলো যেটা দেয়া আছে, এই যে মিনিটে দেয়া আছে সেকেন্ডে নিব, আর আরপিএম এ দেয়া আছে রেডিয়ান পার সেকেন্ডে নিব। তো 500 আরপিএম কে রেডিয়ান পার সেকেন্ডে নিলে কত হয় একটু করো তো তোমরা সবাই। কেউ কি হিসাবটা শেষ করতে পারছো? আচ্ছা, আমি তোমাদের হেল্প করতেছি। যদি 500 আরপিএম কে আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাই, যে যত আরপিএম দেয়া আছে একে যদি পাই বাই 30 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা রেডিয়ান পার সেকেন্ডে চলে যাবে। তাহলে এখানে কি থাকে, একটা একটা শূন্য কেটে গেলে 50 পাই ডিভাইডেড বাই 3, 50 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এত হবে হচ্ছে কৌণিক বেগ। এই কৌণিক বেগে ঘুরতেছিল, আদি কৌণিক বেগ আমরা বলতে পারি। থেমে যাবে যেহেতু ওইটা হবে শেষ কৌণিক বেগ। আদি কৌণিক বেগ ওমেগা নট দিয়ে প্রকাশ করলাম। আর সময় 2 মিনিটকে তো খুব সহজেই 120 সেকেন্ডে পরিবর্তন করতে পারি। এবার হচ্ছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আলফা এর মান বের করা, মানে কৌণিক মন্দনের মান বের করা। তাহলে আমরা কোন সমীকরণটা ব্যবহার করব? আমাদের জানা আছে ওমেগা ইকুয়াল ওমেগা নট মাইনাস আলফা টি। মাইনাস কেন দিলাম? এখানে মন্দন হচ্ছে আমরা নিশ্চিত করে জানি। তো এখানে কি কি দেয়া আছে? এখানে ওমেগা মানে শেষ বেগ, শেষ কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ শূন্য, থেমে গেছে। ওমেগা নট এটা হচ্ছে 50 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আর টি দেয়া আছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখানে 0, এখানে হচ্ছে 50 পাই ডিভাইডেড বাই 3 মাইনাস আলফা এর মান 120, সরি আলফা এর মান জানি না, টি এর মান 120। তাহলে আলফাটাকে পেছনে লিখে দিলাম। এখান থেকে যদি আলফাটা বের করি তাহলে আমাদের আলফা এর মান হবে 5/36, 5/36, আচ্ছা 5 পাই বাই 36 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণের একক, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা আমাদের একটা মান বের হয়ে গেছে যে আমাদের কৌণিক মন্দন হবে 5 পাই বাই 36 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এখন থেকে আমাদের বের করতে বলছে আরো একটা রাশি, যে এটা কতবার ঘুরবে। তো কতবার ঘুরবে এর জন্য আমাদের কৌণিক সরণটা বের করা দরকার, থিটা এর মান বের করে ফেলা দরকার। থিটা ইকুয়াল আমরা জানি বিভিন্নভাবে বের করতে পারি। আমরা এখানে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইনটু টি, ওই এস ইকুয়াল ভি প্লাস ভি নট বাই 2 ইনটু টি, ওরকম সমীকরণটা ব্যবহার করলাম। এখানে কি কি জানা আছে আমার? ওমেগা জানা আছে, শেষ বেগ শূন্য, ওমেগা নট আদি কৌণিক বেগ 50 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান পার সেকেন্ড জানা আছে, আর টি ইকুয়াল 120 সেকেন্ড জানা আছে, 120 সেকেন্ড জানা আছে। তো এটা যদি আমরা হিসাবটা করে ফেলি
তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা তো আমাদের শূন্য, শেষ পর্যন্ত কৌণিক বেগ শূন্য হয়ে গেছে। এটা হচ্ছে 50 পাই ডিভাইডেড বাই 3, নিচে 2 আর টি হচ্ছে 120। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, পাই সহ ক্যালকুলেট করি, তাহলে আমরা 1000 পাই পাবো। 1000 পাই পাবো। তো 1000 পাই হচ্ছে কৌণিক সরণ, কতবার ঘুরে থামবে সেটা এখনো বের হয় নাই। তো আমরা একটা বিষয় জানি যে একবার যদি ঘুরে, মানে 2 পাই পরিমাণ ঘুরলে, 2 পাই রেডিয়ান ঘুরলে একবার ঘোরা হয়, একবার ঘোরা হয়। এখন তাহলে একবার এক রেডিয়ান ঘুরলে 1/2 পাই এতবার, আর 1000 পাই হইলে তাহলে হয়ে যাবে 1000 ডিভাইডেড বাই 1000 পাই ডিভাইডেড বাই 2 পাই। ওকে, পাই পাই কেটে দিলে নিচে থাকে 500, আচ্ছা উপরে থাকে 500, তাহলে 500 বার ঘুরে তবে থামবে। তো তোমাদের বইতে যখন একটু ওই দশমিকে নিয়ে গেছে তখন কিন্তু উত্তর হয়ে গেছে 496। তো আমার সাজেশন হচ্ছে তোমরা দশমিকে না নিয়ে পাই আকারেই রাখবা, যে কতবার ঘুরে থামবে তুমি এইভাবে খুব সহজেই বের করে ফেলতে পারো। ওকে, এবার হচ্ছে তোমাদের জন্য নতুন আরেকটা রাশি, এটা নিয়ে তোমার কাজ করার অনেক সুযোগ আছে যারা ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাও। এটাকে আমরা বলি হচ্ছে অলিক বল। অলিক বল এমন একটা বল, এই বল সম্পর্কে আমরা জানি না, মানে এই বলটা কেন কাজ করে জানি না, অজানা, এটা সবারই অজানা যে কেন এই বলটা কাজ করতেছে আমরা জানি না। তো বলটা কোথায় কাজ করে? কোন একটা বস্তুকে তুমি যদি সুতায় বেঁধে ঘুরাইতে থাকো, একটা বস্তুকে সুতায় বেঁধে ঘুরাচ্ছ, তাহলে এরকম বৃত্ত পথে ঘুরে আসবে, বৃত্ত পথে ঘুরে আসবে, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এইখানে দেখা যায় যে তুমি যদি ছেড়ে দাও, কোনোভাবে যদি বস্তুটাকে ছেড়ে দাও, তাহলে বস্তুটা দূরের দিকে এরকম করে ছুটে গিয়ে পড়ে, কোন একদিকে এরকম বৃত্তের স্পর্শক বরাবর দূরে গিয়ে পড়ে। যদি এদিকে ঘুরতে থাকে তাহলে এদিকে পড়বে, যদি বিপরীত দিকে ঘুরে তাহলে এখানে যদি ছেড়ে দাও তাহলে এই দিকে গিয়ে পড়বে। এটার আসলে একটা কারণ আছে। কারণ হচ্ছে বৃত্তপক্ষে কোনো একটা বস্তুকে যখন আমরা ঘুরাইতে চাই, তখন এই বস্তুটা বৃত্তের কেন্দ্রের বাইরের দিকে একটা বল প্রয়োগ করে। সব সময় বৃত্তপথে কোনো বস্তুকে ঘুরাইতে চাইলে এই বস্তুটা কেন্দ্রের বাইরের দিকে একটা বল প্রয়োগ করে। বৃত্তপথে কোনো একটা বস্তুকে যখনই তুমি ঘুরাইতে চাইবা, তখনই এর কেন্দ্রের বাইরের দিকে একটা বল ক্রিয়া করবে। কেন করবে জানি না, এখনো এটা আবিষ্কার করা যায় না, এই জন্য এটাকে আমরা বলি অলিক বল, মানে অলৌকিক আর কি, অলৌকিক বল। তো এটা, এই বলটার নাম দিয়েছি আমরা কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রের বিপরীত দিকে কাজ করে, এই জন্য আমরা নাম দিয়েছি কেন্দ্র বিমুখী বল। সাধারণত স্যারের বইতে একটু কঠিন করে সংজ্ঞাটা দেয়া আছে, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। কেন্দ্র বিমুখী বল। তো বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুতে কেন্দ্রের বিপরীতে যে বল কাজ করে, বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুতে কেন্দ্রের বিপরীতে যে বল কাজ করে, বিপরীতে যে বল কাজ করে তাকে বলে কেন্দ্র বিমুখী বল। এখন যদি এই কেন্দ্র বিমুখী বলকে তুমি নিউট্রাল করতে চাও, তাহলে হাত দিয়ে আমরা যে ঘুরাচ্ছি, হাত দিয়ে টেনে ওই সমান পরিমাণ বলে এদিকে যে বলটা কাজ করতেছে ঠিক একই বলে তুমি ভেতরের দিকে টেনে রাখতে হবে, তা না হলে এটা ছুটে চলে যাবে, কোন একটা দিকে চলে যাবে। এই যে বলে টেনে রাখতেছি, এটাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল। কেন্দ্র
মুখী বল। কেন্দ্রমুখী বলের বিপরীতে যে বলটা কাজ করতে হয় বৃত্তপথে ঘোরানো কন্টিনিউয়াস রাখার জন্য, সেটাকে বলে কেন্দ্রমুখী বল। ওকে, তাহলে কেন্দ্র বিমুখী বল হচ্ছে বৃত্তপথে ঘূর্ণনরত বস্তু কেন্দ্রের বিপরীতে যে বল কাজ করে তাকে বলে কেন্দ্র বিমুখী বল। এখানে যেখানে বল কাজ করে সেখানে ত্বরণ কাজ করবে, তাই না? তাহলে এখানে একটা কেন্দ্র বিমুখী ত্বরণ আছে। আচ্ছা, আমরা কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞাটা পড়ি, তাহলে ওইটা শেষ হয়ে যাবে। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ আমাদের অনেক সময় হিসাব করতে হবে। এটা কেন্দ্রমুখী ত্বরণ সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, যে বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুতে যে ত্বরণ কেন্দ্রমুখী ত্বরণ ক্রিয়া করে। বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুতে যে ত্বরণ কেন্দ্রের দিকে ক্রিয়া করে, কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ। তো বৃত্তপথে একটা বস্তু ঘুরতেছে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণটা কোন দিকে কাজ করবে? ভেতরের দিকে। তো এই এর দিকটা হবে ভেতরের দিকে। আমি যদি একটু বড় করে ছবিটা আঁকি, তাহলে বৃত্তপথে একটা বস্তু ঘুরতেছে, এদিকে ঘুরতেছে, কেন্দ্রমুখী ত্বরণটা এই দিকে কাজ করবে, কেন্দ্রের দিকে কাজ করবে। ওকে, এই ত্বরণটা আমরা হিসাব করে ফেলতে পারি। আমরা যদি কেন্দ্রমুখী ত্বরণটা হিসাব করতে চাই, তাহলে A = v²/r এই রাশিটুকু প্রয়োজন পড়বে। আর তো হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আর ভি হচ্ছে কত বেগে ঘুরাচ্ছি, কত রৈখিক বেগে ঘুরাচ্ছি, এটা হচ্ছে রৈখিক বেগ। ওকে, এখন কেন্দ্রমুখী ত্বরণ যদি হিসাব করে ফেলি, তাহলে কেন্দ্রমুখী বলটা হিসাব করে ফেলতে পারি। কেন্দ্রমুখী বল হিসাব করলে F = ma হইলে হয়ে যায়, কেন্দ্রমুখী বল হিসাব করে ফেলতে পারি। এখান থেকে এর মান যদি এখানে বসায় দিই, তাহলে mv²/r। আবার আমরা জানি v = ω/r, তো ওইটাও যদি বসায় দিই, তাহলে আমাদের সূত্রটা হয় m⍵²r। ওকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল বের করার জন্য সমীকরণ। ওকে, আমাদের খুব বেশি টপিক এখানে আর নাই, ছোটখাটো হয়তো কিছু বাকি আছে, তো ওইগুলা নিজেরা পড়ে নিলেই পারবা। আমি চাচ্ছি নেক্সট ক্লাসে কিছু প্রবলেম সলভ করার জন্য বোর্ড কোশ্চেন গুলা, বিশেষ করে বোর্ড কোশ্চেন গুলো 19-এর বোর্ড কোশ্চেন গুলো প্রথমে সলভ করব। প্রায় সব বোর্ডেই 19-এ গতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে, প্রায় সকল বোর্ডেই প্রশ্ন আসছে, তোমরা প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবা। আমি একটা একটা করে আবার দেখাই দেবো, দুই একটা অলরেডি দেখাই দিছি, বাকিগুলো তোমাদেরকে সাথে নিয়ে করার চেষ্টা করব। সমস্যা নেই, চুপ থাকলেও আমি করে দেব, ঠিক আছে? ওকে, এবার তাহলে 5 মিনিট তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেই।